আমার কথা শোনা যাচ্ছে আশা করছি। বেশ। আমাদের আলোচনা চলছিল ভারতীয় সংবিধান নিয়ে, এবং এই ভারতীয় সংবিধানের বিভিন্ন অধ্যায়ে আমরা আলোচনা করেছি এর আগে। ভারতীয় সংবিধান কিভাবে তৈরি হলো, ভারতীয় সংবিধানে কি কি ধারা রয়েছে, ভারতীয় সংবিধানের কতগুলো অধিকার রয়েছে, কতগুলো কর্তব্য রয়েছে, যাকে আমরা মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এইসব নামে চিনেছি। এগুলো আমাদের আলোচনা আগে হয়েছে। এবং তারপর আমরা বলেছিলাম যে আমরা সরকার প্রসঙ্গে আলোচনায় ঢুকেছি, যে সংবিধান বা একটি রাষ্ট্রকে বুঝতে গেলে তার সরকারকে বুঝতে হয়। মানে দেশ, দেশ তো একটা বিমূর্ত সত্তা। দেশকে তো আমরা সরাসরি চোখে দেখতে পাই না, কিন্তু দেশকে আমরা বুঝতে পারি তার কতগুলো উপাদানের মধ্যে দিয়ে। সেই উপাদানগুলো হলো জনসংখ্যা বা জনসমষ্টি, ভূখণ্ড, সরকার, এবং দেশের যে চূড়ান্ত ক্ষমতা, সার্বভৌমিকতা। দেশের অভ্যন্তরে সেই ক্ষমতা প্রয়োগ হয় এবং দেশের বাহ্যিকভাবে সেই ক্ষমতা প্রয়োগ। এবং এই সার্বভৌম ক্ষমতাটা থাকে কার কাছে, এই চূড়ান্ত ক্ষমতাটা থাকে কার কাছে? সেটা থাকে হলো সরকারের কাছে। সরকার আমাদের দেশে সাধারণত 5 বছর পর পর বদলে যায়। কিন্তু সরকারকে আমরা চিনব কি করে? সরকার আসলে কোথায় আমরা দেখতে পাই সরকার? সেই আলোচনা প্রসঙ্গে আমরা এসেছিলাম যে সরকারকে আমরা তিনটে অঙ্গের মধ্যে থেকে চিনতে পারি, বা তিনটে অংশের মধ্যে থেকে আমরা চিনতে পারি। তিনটে অংশ কি কি? তিনটে অংশ হলো শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। যদিও ভারতে বিচার বিভাগ সরাসরি সরকারের দ্বারা নিয়ন্ত্রিত নয়, কিন্তু যে কোনো সরকারে এই বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো ভারতের ক্ষেত্রে ভারতের যে শাসন বিভাগ, সেই শাসন বিভাগ দুটো অংশে বিভক্ত। একটি হলো কেন্দ্র সরকার আর একটি হলো রাজ্য সরকার। কেন্দ্র সরকারের শাসন বিভাগ নিয়ে আমরা আগে আলোচনা করেছি, যে কেন্দ্র সরকারের শাসন বিভাগে আমরা আলোচনা করেছি রাষ্ট্রপতির কথা, প্রেসিডেন্ট, এবং দেখেছি যে তিনি হলেন নাম সর্বস্ব শাসক। অর্থাৎ রাষ্ট্রপতির নামে আমাদের দেশের সমস্ত শাসন কার্য পরিচালিত হয়। তারপরে আমরা দেখেছি উপরাষ্ট্রপতির কথা, যে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পরবর্তী পজিশন। এই উপরাষ্ট্রপতি আবার একাধারে রাজ্যসভারও চেয়ারম্যান, এবং রাষ্ট্রপতি কাউকে যদি পদত্যাগ পত্র পাঠান তাহলে সেটা হলো উপরাষ্ট্রপতি। এর পাশাপাশি আমরা দেখেছি ভারতের সর্বোচ্চ শাসক বা কেন্দ্র সরকারের সর্বোচ্চ শাসক বা সব থেকে ক্ষমতাশালী শাসক হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে সব থেকে বেশি ক্ষমতা রয়েছে। যেটা আমরা প্রথাগতভাবে বলছি যে রাষ্ট্রপতির নামে চলছে দেশটা, কিন্তু আসলে ক্ষমতাটা রয়েছে প্রধানমন্ত্রীর কাছে। এটা ছিল কেন্দ্র সরকারের শাসন বিভাগের গুরুত্বপূর্ণ অংশ। এবং প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা, মন্ত্রী পরিষদ। এবং সেই মন্ত্রী পরিষদকে আবার একটা ছোট মন্ত্রী পরিষদ হয়, সেটাকে বলা হয় ক্যাবিনেট, অর্থাৎ গুরুত্বপূর্ণ মন্ত্রীদের। আরো গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রীদের নিয়ে তৈরি হয় কিচেন ক্যাবিনেট, অর্থাৎ প্রধানমন্ত্রী যদি কোনো জলদি কোনো সিদ্ধান্ত নেন, জলদি কোনো সিদ্ধান্ত নেন, তাহলে তিনি এই কিচেন ক্যাবিনেট বা ক্যাবিনেটের সঙ্গে মিটিং করেন। এই আলোচনা আমাদের হয়েছে আগে। এবং আমরা তারপরে দেখেছি যে রাজ্য সরকারের শাসন বিভাগ কিভাবে কাজ করে। অর্থাৎ রাজ্যের শাসনে থাকেন মুখ্যমন্ত্রী, রাজ্যের সর্বোচ্চ শাসনে থাকেন রাজ্যপাল। আসলে রাজ্যপাল ও রাষ্ট্রপতি যেরকম কেন্দ্র সরকারের নাম সর্বস্ব শাসক, রাজ্যপাল রাজ্যের নাম সর্বস্ব শাসক। অর্থাৎ রাজ্যের সমস্ত কাজ হয় রাজ্যপালের নাম, যদিও রাজ্যের প্রকৃত শাসক হলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কিভাবে কাজ করেন? মুখ্যমন্ত্রী তার মন্ত্রী পরিষদের সঙ্গে মিলে কাজটা করেন। তাহলে এইভাবে ভারতের শাসন বিভাগের কাজ চলে। একভাবে কেন্দ্র সরকারের কাজ, আবার 28টা রাজ্যে আলাদা আলাদা রাজ্য সরকার রয়েছে, সেই রাজ্য সরকারগুলির নিজস্ব কাজ। কেন্দ্র সরকারের কাজ মূলত করে থাকেন প্রধানমন্ত্রী, এবং রাজ্য সরকারের কাজ মূলত করে থাকেন মুখ্যমন্ত্রী। এই আলোচনা আমাদের বিগত ক্লাসগুলিতে হয়েছে। আজকে আমরা দেশের আইন বিভাগ নিয়ে আলোচনা করব। যেহেতু ভারত একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থাৎ ভারতে যেহেতু সরকার দুভাগে বিভক্ত, একটি কেন্দ্র সরকার, একটি রাজ্য সরকার,
তাই আমরা বলতে পারি আইন বিভাগ দুভাগে বিভক্ত। অর্থাৎ কেন্দ্রের একটি আইন বিভাগ রয়েছে যেটাকে আমরা নাম দিয়েছি পার্লামেন্ট, বা সংবিধান নাম দিয়েছে পার্লামেন্ট, এবং রাজ্যের আইন বিভাগ রয়েছে যাকে আমরা বিধান পরিষদ ও বিধান সভা নামে চিনি। পার্লামেন্ট কেন্দ্রের আইন বিভাগ নিয়ে প্রথম আলোচনায় আসি, কারণ দুজনের ভূমিকা কাছাকাছি একই রকম। শুধু কেন্দ্রীয় আইন বিভাগ সংবিধানে যেটা বলা রয়েছে, একটা দুটো তালিকা দেওয়া রয়েছে, তিনটে তালিকা দেওয়া রয়েছে, একটি কেন্দ্র তালিকা, একটি রাজ্য তালিকা এবং একটি যুগ্ম তালিকা। কেন্দ্র তালিকায় বেশ কতগুলো বিষয় রয়েছে, যেমন কারেন্সি, মিলিটারি, এই সমস্ত যেগুলো গুরুত্বপূর্ণ, বর্ডার লাইন, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্র তালিকায় রয়েছে। আবার রাজ্য তালিকায় রয়েছে স্বাস্থ্য, স্যানিটেশন, এই সমস্ত বিষয় রাজ্য তালিকায় রয়েছে। যুগ্ম তালিকায় শিক্ষা, বন সংরক্ষণ, এগুলো যুগ্ম তালিকায় রয়েছে। তো সংবিধান বলছে যেসব বিষয়গুলো কেন্দ্র তালিকায় লেখা রয়েছে সেগুলো নিয়ে পার্লামেন্ট আইন তৈরি করতে পারে, যেসব বিষয়গুলো রাজ্য তালিকায় লেখা রয়েছে সেগুলো নিয়ে রাজ্যের বিধানসভা বিধান পরিষদ আইন তৈরি করতে পারে, এবং যেগুলো যুগ্ম তালিকায় রয়েছে অর্থাৎ শিক্ষার মতন বিষয় বা আহ, বন সংরক্ষণের মতন বিষয়, সেগুলো নিয়ে রাজ্য বা কেন্দ্র অর্থাৎ পার্লামেন্ট বা বিধানসভা দুজনেই আইন তৈরি করতে পারে। তবে কেন্দ্রের আইনটাই অধিক গুরুত্ব দিয়ে শোনা হবে, এই বিষয়টাকে লক্ষ্য রাখা। তাহলে এখন কি হয়, তাহলে আইন কিভাবে তৈরি হয় পার্লামেন্টে? পার্লামেন্টে দুটো কক্ষ আছে, একটা নিম্নকক্ষ বলা হয় আর একটাকে উচ্চকক্ষ বলা হয়। যদিও নিম্নকক্ষটাই বেশি শক্তিশালী, কারণ সেটার নাম হলো লোকসভা, এবং সেখান থেকে সাধারণত সেখান থেকে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা সেখান থেকেই সিলেক্ট হন। সেখানে যে দলের সংখ্যাগরিষ্ঠতা থাকে সেইখান থেকে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা তৈরি হন। তাহলে এই লোকসভার সদস্য সংখ্যা হলো ভারতে 545। যদিও এই সংখ্যাটা মানে বদলাতে পারে, তবে বর্তমান জনসংখ্যার ভিত্তিতে এই সংখ্যাটাকে 545 দীর্ঘদিন ধরে রাখা হয়েছে। এই 545 জন লোকসভার সদস্য, এবং রাজ্যসভার সদস্য কজন হতে পারে? সর্বোচ্চ 250 জন সদস্য হতে পারে। বর্তমানে যদিও কম আছে, 245 আছে, কিন্তু সর্বোচ্চ 250 জন সদস্য থাকতে পারে। তাহলে আইন পাশ হয় কিভাবে, পার্লামেন্টে আইন তৈরি হয় কিভাবে? যদি কোনো, মনে করো যে মোবাইল ফোন নিয়ে যদি কোনো আইন তৈরি করতে হয়, তাহলে লোকসভায় বসে আছেন কারা? লোকসভায় বসে আছেন আহ, কেন্দ্র সরকারের মন্ত্রীরাও বসে আছেন, আবার বিরোধী দলের সদস্যরাও বসে আছেন লোকসভা। অর্থাৎ এই 545 জন সারা দেশ থেকে বিভিন্ন দলের নির্বাচিত এমপিরা বা সাংসদরা এইখানে বসে আছে। এবার দেখা গেল যে সরকার পক্ষ থেকে গভর্নমেন্ট বিল পেশ করলেন, আহ, একটা উপস্থাপন করলেন তথ্য সম্প্রচার মন্ত্রী। তিনি বললেন যে মোবাইল ফোন নিয়ে কোনো একটি আইন তৈরি হবে, এবং মোবাইল ফোনটাকে এইভাবে আমরা নিয়ন্ত্রণ করব, ফেসবুকটাকে আমরা এইভাবে নিয়ন্ত্রণ করব, এই বিষয়ক কোনো আইন তৈরি হবে। এখন এইটার যে প্রস্তাব তোলা হলো, লোকসভায় যিনি নেতৃত্ব দেন তাকে বলা হয় স্পিকার। তিনি এই প্রস্তাবটা মেনে নেবেন এবং তার জন্য ভোটাভুটি করার জন্য ওপেন করে দেবেন সেটা। এবার দেখা গেল যে সেই বিষয় খতিয়ে দেখার জন্য সবার নির্দিষ্ট জ্ঞানের অভাব রয়েছে। তখন সেই বিষয়টার জন্য আলাদা একটা কমিটি তৈরি করবেন। এটা স্থায়ী কমিটির কাছে পাঠাতে পারেন, অস্থায়ী কমিটির কাছেও পাঠাতে পারেন। এই কমিটি সেটাকে কি করবে, ওই বিলটাকে খতিয়ে দেখবে যে বিলটা দেশের জন্য কতটা উপকারী কতটা উপকারী নয়। দরকার পড়লে বিলটাতে সংশোধনের কাজও তারা করবে সেই কমিটি। তারপর সেই ফাইনাল বিলটা এলে সেটাকে নিয়ে লোকসভার সদস্যদের মধ্যে একটা ভোটাভুটি হবে, এবং দেখা যায় যে 545টা ভোটের মধ্যে বেশিরভাগ ভোট সপক্ষে গেছে সেই বিলটার। তাহলে
এটা ধরে নেওয়া হবে যে লোকসভায় বিলটা পাস হয়ে গেল। তারপরে ওই বিলটাকে পাঠানো হবে রাজ্যসভা। রাজ্যসভায় 250 জন সদস্য আছে, সেখানেও তারপর ওইটা নিয়ে ভোটাভুটি হবে, এবং সেখানেও যদি সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়ে যায়, তারপর সেটা যাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি যদি তাতে স্বাক্ষর করে দেন, তবে সেই বিলটা আইনে পরিণত হবে। রাষ্ট্রপতির স্বাক্ষর ব্যতীত কিন্তু সেই বিলটা আইনে পরিণত হতে পারবে না। তাহলে রাষ্ট্রপতির স্বাক্ষর লাগবে, এখানে খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি স্বাক্ষর না করে সেই বিলটাকে আবার ফেরত পাঠিয়ে দিতে পারেন লোকসভাতে বা রাজ্যসভা। এটাকে আবার তিনি সেটাকে সাইন না করে নিজের কাছে দীর্ঘকাল ধরে সেটাকে ফেলেও রাখতে পারে। এটাকে রাষ্ট্রপতির ভেটো ক্ষমতাও আমরা বলতে পারি, যে রাষ্ট্রপতি বিলে কোথাও অসম্মতি যেন দিচ্ছে। যদিও বিলটি যদি আবার লোকসভা বা রাজ্যসভা থেকে ফিরে রাষ্ট্রপতির কাছে আসে, তাহলে তখন কিন্তু রাষ্ট্রপতি স্বাক্ষর করতে বাধ্য থাকবে। তাহলে এইভাবে একটা জটিল প্রক্রিয়ার মধ্যে থেকে ভারতে আইন তৈরি হয়, বা কেন্দ্র সরকার বা পার্লামেন্টের আইন তৈরি হয়। এই আইন তৈরিতে যেমন লোকসভার ভূমিকা রয়েছে, এই আইন তৈরিতে রাজ্যসভার ভূমিকা রয়েছে। যে কোনো বিল লোকসভাতে প্রথম উপস্থাপিত হতে পারে বা রাজ্যসভাতে হতে পারে। আমি যে উদাহরণটা দিলাম সেটা লোকসভা দিয়ে দিলাম। যদি আমরা উল্টো করে দিই, যে রাজ্যসভায় প্রথম কোনো বিল উত্থাপিত হলো, গভর্নমেন্ট বিল বা প্রাইভেট বিল, বিরোধী দল থেকে যদি সেই বিলটা তোলা হয় তাহলে প্রাইভেট বিল বলবো, আর সরকার পক্ষ থেকে তোলা হলে সেটাকে গভর্নমেন্ট বিল। এই বিল লোকসভাতে তারপর আসবে, লোকসভাতে তারপর পাশ হলে রাষ্ট্রপতির কাছে যাবে, এবং রাষ্ট্রপতির স্বাক্ষর পেলে তাহলেই সেই বিল অ্যাক্টে পরিণত হবে। প্রথমে বলা হতো যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, তারপরে সেটা যখন স্বাক্ষর হয়ে গেল রাষ্ট্রপতির কাছে, তারপর বলা হলো সিটিজেনশিপ অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ শর্ট ফর্মে বলা হলো। এই বিষয়ে তোমরা সেই সময় হয়তো খবর কাগজে পড়ে থাকবে। তাহলে প্রথম বিল উত্থাপিত হয় পার্লামেন্টে, তারপর সেটা ভোটাভুটিতে জিতলে, সেটা রাষ্ট্রপতির স্বাক্ষর পেলে সেটা আইনে পরিণত হয়। এই প্রসেসের মধ্যে রাজ্যের ক্ষেত্রেও একইভাবে ঘটে। রাজ্যের যে আইনসভা রয়েছে, সেখানে আইন তৈরি হতে পারে, এবং সেই রাজ্যের আইনসভাতে বেশিরভাগ রাজ্যেই রয়েছে শুধুমাত্র বিধানসভা, একটি মাত্র কক্ষ, রাজ্যে দুটি কক্ষ নেই। শুধুমাত্র 6টি রাজ্যে দুটি কক্ষ আছে, মানে বিধানসভাও আছে, বিধান পরিষদও আছে। বিধান পরিষদকে ইংলিশে বলে লেজিসলেটিভ কাউন্সিল, আর বিধানসভা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এই বিধানসভার এক একটা রাজ্যের এক এক রকম সদস্য সংখ্যা, জনসংখ্যার ভিত্তিতে এই সদস্য সংখ্যাটা হয়েছে। যেমন পশ্চিমবঙ্গের যদি বিধানসভা দেখো, পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিধানসভাই রয়েছে যেখানে আইন তৈরি হয় পশ্চিমবঙ্গের। এই বিধানসভার সদস্য সংখ্যা 294টা, এবং এই বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যরা বা নেতা সেখান থেকে মুখ্যমন্ত্রী হন, এবং অন্যান্য সদস্যদের মধ্যে থেকে অন্যান্য মন্ত্রী নির্বাচিত হন। তাদেরকে রাজ্যপাল তাদের সব পদে বসান সেখানে। তো বিধানসভার এই যেমন কাজ থাকে, যেখান থেকে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদেরকে সিলেক্ট করার কাজ, আবার বিধানসভার গুরুত্বপূর্ণ কাজ হলো আইন তৈরি করা রাজ্যের জন্য। রাজ্য আইন তৈরি করতে পারে কি কি বিষয়, যেগুলো রাজ্য তালিকায় বলা রয়েছে। বর্তমানে রাজ্য তালিকায় 61টা বিষয় বলা রয়েছে। এই বিষয়গুলোতে রাজ্য আইন তৈরি করতে পারে। আবার যুগ্ম তালিকাতেও যে বিষয়গুলো বলা রয়েছে, সেই বিষয়গুলো নিয়েও রাজ্য আইন তৈরি, যুগ্ম তালিকায় 52টা বিষয় বলা রয়েছে, এই 52টা বিষয় নিয়েও রাজ্য আইন তৈরি করতে পারে, যদি না সেই আইন আগে থেকে পার্লামেন্টে তৈরি হয়ে থাকে, বা সেই আইনের সঙ্গে পার্লামেন্টের তৈরি করা আইনের সঙ্গে বিধানসভার আইনের কোনো না বিরোধ বাধে, তাহলে বিধানসভা সেইটা তৈরি করতে পারে। একইভাবে বিধানসভাতে ভোটাভুটি হবে সেই বিল নিয়ে। সেখানে ভোটাভুটিতে যেটা পাস হবে, সংখ্যাগরিষ্ঠতায় যদি পাস হয়, তাহলে সেটা রাজ্যপালের কাছে যাবে স্বাক্ষরের জন্য। রাজ্যপাল তাতে যদি স্বাক্ষর করেন, তাহলে সেটা আইনে পরিণত হবে।
আর যদি রাজ্যপাল স্বাক্ষর না করেন তাহলে সেটা আইনে পরিণত হবে না, সেটা আবার বিধানসভায় পাঠিয়ে দেবে, এবং সেটা বিধানসভায় আবার ভোটাভুটি হবে বা বিধানসভায় আবার আলোচনা হবে এবং রাজ্যপালের কাছে আবার যাবে। তখন রাজ্যপাল সাইন না করেও কি করতে পারেন, সেটাকে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতে পারেন বিচার বিবেচনার জন্য। রাষ্ট্রপতি সেটাকেও ফেলে রেখে দিতে পারে বা সেটাকে আবার স্বাক্ষর করে ফেরত পাঠাতেই পারে। তাহলে এই জটিল প্রক্রিয়ার মধ্যে থেকে কিন্তু রাজ্যের আইনও পাশ হয়। যদিও এই প্রক্রিয়াটায় দেখা যাচ্ছে, যদি আমরা একটু ভালো করে এটাকে গুরুত্ব সহকারে দেখি, তাহলে কেন্দ্র সরকারের আইন বিভাগের ক্ষমতা অনেকটা বেশি, অর্থাৎ পার্লামেন্টের আইন পাশের ক্ষমতা অনেকটা বেশি। রাজ্যের ক্ষেত্রে আইন পাশের ক্ষমতা অনেকটা কম বা অনেকটা কেন্দ্র সরকারের দ্বারা নিয়ন্ত্রিত, এটা বলা যেতে পারে। তাহলে এই হলো ভারতের সংক্ষিপ্ত আইন বিভাগ সম্পর্কিত আলোচনা। এই আলোচনা দেখো, যদি মানে কিছু প্রশ্ন থাকে তাহলে করো, সেই অনুযায়ী তাহলে উত্তর দেবো। বেশ, আশা করছি কোনো প্রশ্ন নেই। যদি থাকে তাহলে পরের ক্লাসের জন্য রেখে দিয়ে পরের ক্লাসে জানিও আইন বিভাগ সম্পর্কে, তাহলে সেই নিয়ে আমরা আলোচনা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ।